আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। স্বাস্থ্য খাতে 11টি দুর্নীতির উৎস চিহ্নিত করে মন্ত্রণালয়ের দুদকের প্রতিবেদন, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর চা চক্রে যাবে না জাতীয় ঐক্যফ্রন্ট, শপথ নেবেন না গণফোরামের 2 সংসদ সদস্য। নির্বাচনে কারচুপির অভিযোগে গণশুনানির ঘোষণা। সংসদে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার আহ্বান ওবায়দুল কাদেরের। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রী। এবং আবারও লোকসানে ডুবতে শুরু করেছে বিমান, ভাড়ায় আনা উড়োজাহাজের জন্য গচ্চা 120 কোটি টাকা। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য খাতে 11টি দুর্নীতির উৎস চিহ্নিত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব দুর্নীতি ঠেকাতে 25টি সুপারিশ করা হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে প্রতিবেদন জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবেদন আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। সরকারি হাসপাতালে চিকিৎসককে পাওয়া যায় না কিংবা বিনামূল্যে ওষুধ মেলে না, স্বাস্থ্য সেবা নিয়ে এমন অসংখ্য অভিযোগ সাধারণ মানুষের। বিশেষ করে গেল 27 জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মস্থলে না গেলে চিকিৎসককে ওএসডি করতে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর স্বাস্থ্য খাতের নানা অনিয়মের বিষয় সামনে আসে। দুদকের প্রতিবেদন বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, পদায়ন, হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকের সেবা, বিনামূল্যের ওষুধ বিতরণ ও যন্ত্রপাতি কেনাকাটা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সুযোগ রয়েছে। সরকারি হাসপাতালে ওষুধ আছে, সেখানে চিকিৎসার জন্য যে পরীক্ষা নিরীক্ষা সেই ব্যবস্থাও আছে, সেই ব্যবস্থাগুলো দেখা যায় যে অনেক সময় করা যায় না, আমাদের কিছু অনৈতিক কার্যকলাপ থাকে। 11টি জায়গা নির্ধারণ করা হয়েছে, যেই সব জায়গায় আমরা মনে করেছি দুর্নীতির ক্ষেত্র রয়েছে। 25টি পরামর্শ দিয়েছি সেই ক্ষেত্রগুলোকে দুর্নীতির বিপক্ষে আনা, অর্থাৎ সেগুলোকে আবার স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য একটা চেষ্টা। এক্ষেত্রে কোন সেবা কত সময়ে মিলবে এসব জানিয়ে সব দপ্তরে সিটিজেন চার্টার ঝুলিয়ে দেয়া, মালামাল কেনাকাটায় আইন মেনে চলা এবং ক্রয় কমিটিতে বিশেষজ্ঞ রাখা, চিকিৎসকের ব্যবস্থাপত্রে ওষুধের নাম না লিখে জেনেরিক নাম লেখা, বদলির নীতিমালা তৈরি, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল স্থাপনে স্থায়ী চিকিৎসক ও কার্যনির্বাহী কমিটি বাধ্যতামূলক করা, ইন্টার্নশিপ 2 বছর এবং 1 বছর উপজেলায় চিকিৎসকদের থাকা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে দুদক। উপজেলা লেভেলে উপস্থিতিটা খুবই কম, ডাক্তারের একটু স্বল্পতা আছে। আরেকটা কারণ হলো ওনারা থাকেন না, এটা একটা বিষয় যেটা অন্যায়। আমরা একটা মনিটরিং সেল আমরা তৈরি করছি, ডাক্তার উপস্থিতি, নার্স উপস্থিতি, অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতি, প্লাস যন্ত্রপাতিগুলো সচল আছে কিনা, ওষুধপত্র আছে কিনা, বিষয়গুলো ওনারা নিশ্চিত করবে। 2017 সালে সরকারি দপ্তরগুলোর দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে 25টি টিম গঠন করে দুদক। এরই মধ্যে ভূমি, শিক্ষা, জাতীয় রাজস্ব বোর্ড এবং সড়ক বিভাগের প্রতিবেদন এসব দপ্তরে জমা দেওয়া হয়েছে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। গণফোরামের 2 সংসদ সদস্য শপথ নেবেন না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা চক্রেও যাবেন না তারা। 30 ডিসেম্বরের নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন আখ্যায়িত করে প্রতিবাদে আগামী 6 ফেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া 24 ফেব্রুয়ারি গণশুনানি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয়। আবুদারদা জুবাইরের রিপোর্ট। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্যের নেতারা ছাড়াও ফ্রন্টের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। ডক্টর কামাল হোসেনের ব্যক্তিগত চেম্বারে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে এক ব্রিফিংয়ে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। একাদশ নির্বাচনে নানা অনিয়ম হয়েছে এমনটা দাবি করে তিনি
জানান আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্ট কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে। এছাড়া জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী এবং ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের নিয়ে ২৪ ফেব্রুয়ারি গণশুনানি কর্মসূচি পালনের কথাও জানান তিনি। ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ এবং ২৪/২ অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি প্রার্থী এবং ভুক্তভোগীদের অংশগ্রহণে গণশুনানি এর স্থানটা পরবর্তীতে আপনাদের জানানো হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের নির্বাচিত ২ সংসদ সদস্য শপথ নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন তার দলের অবস্থান আবারও পরিষ্কার করেন। দলীয় সিদ্ধান্ত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যেটা করবেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা চক্রে না যাবার কথাও জানান জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। সংসদে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দাবি করে বিএনপিকে অংশ নেওয়ার অনুরোধ জানান ওবায়দুল কাদের। আপেল মাহমুদের রিপোর্ট। প্রথম অধিবেশনে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাংসদরা সংসদে না যাওয়ায় তাদের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিরোধী দল হিসেবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে তাদেরকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিরোধী দল হিসেবে তাদের এখন উচিত সংসদে যোগ দেওয়া। তারা যে এলাকা থেকে নির্বাচিত সেখানে জনগণের ভোটারদের প্রেসারে আছে এবং এই প্রেসারে থেকে তারা কতদিন ধৈর্য ধরবেন দলের চাপে, কেন্দ্রীয় নেতাদের চাপে, এটা একটু আমাদের ভাবতে হবে। আমার মনে হয় না যে তারা খুব বেশি দিন ধৈর্য ধরবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বর্জন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বক্তব্যেরও সমালোচনা করেন ওবায়দুল কাদের। নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, তারা নির্দ্বিধায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণ আজাদী লীগের আলোচনা সভায় নিরপেক্ষভাবে সব দলের অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশনের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। দল থেকে এই নির্বাচন শুরু করবে, সিএসিকে অনুরোধ করবো আমি, আপনি উপজেলা নির্বাচন সুষ্ঠু 14 দলের শরিকরা বিরোধী দলের ভূমিকায় থাকলেও জোট ভাঙার কোনো সম্ভাবনা নেই বলেও জানান আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সংসদীয় গণতন্ত্র আরও সুসংহত করতে একাদশ সংসদ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হয় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। যেসব সংসদ সদস্য শপথ নেননি তাদের এখনও শপথ নেওয়ার সময় আছে বলে জানান স্পিকার। তিনি বলেন, গত ৩০শে জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন এ সময় উপস্থিত ছিলেন। গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রায় একাদশ সংসদ অনন্য মাইল ফলক হয়ে থাকবে বলেও মনে করেন স্পিকার। সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতকরণের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করবে। জানেন যে আমাদের সংবিধানের যে বিধান সেখানে কিন্তু সময় আছে, এখনো যারা শপথ নেননি তাদের শপথ নেওয়ার সুযোগ রয়েছে। জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আবারও ভিন্ন মত জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সিইসি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। একই অনুষ্ঠানে ইসির মূল্যায়নের চেয়ে জনগণের দৃষ্টিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না এমন প্রশ্ন তোলেন মাহবুব তালুকদার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। চাকুরি, ব্যবসা কিংবা শিক্ষাসহ নানান কাজে প্রায় 1 কোটি বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের সিংহভাগেরই হাতে নেই জাতীয় পরিচয়পত্র। ফলে দেশে বিদেশে নানান সেবা নিতে জটিলতায় পড়েন প্রবাসীরা।
তাই দীর্ঘদিন ধরেই বিদেশে গিয়ে প্রবাসীদের পরিচয়পত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রথমে সৌদি আরবের কথা ভাবা হলেও তা পরিবর্তন করে এখন সিঙ্গাপুর ও দুবাইয়ে প্রবাসীদের ভোটার করার পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে যাচ্ছে ইসি। সিঙ্গাপুর এবং দুবাই প্রথম দিকেই সিলেক্ট করার একটি কারণ হলো যে এখানে ইলিগাল বাংলাদেশিরা নেই এবং শিক্ষিত জনগোষ্ঠী। প্রবাসে থেকে ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা আছে। আমরা এই মুহূর্তে যে পদক্ষেপটা নিচ্ছি, কিন্তু পরিচয়পত্রের সাথে বিভিন্ন রকমের সেবাগুলো সম্পৃক্ত রয়েছে, সেই ক্ষেত্রে তারা যেন দেশে আসলে তাদের যে সেই সেবাগুলো তারা যেন যথাযথভাবে পায়। পর্যায়ক্রমে 100টি দেশে প্রবাসীদের ভোটার করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। একই সাথে বাংলাদেশি নাগরিক অধ্যুষিত দেশগুলোতে স্থায়ীভাবেও পরিচয়পত্রের সেবা চালু রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। যেসব দেশে দেখা যায় যে সংখ্যা অনেক বেশি এবং প্রতিনিয়ত যাওয়া আসা আছে, এই সকল দেশে হয়তো আমাদের নির্বাচন কমিশনের নিজস্ব অফিসে স্থাপন করতে হবে। তবে রোহিঙ্গা সহ অনিয়ম করে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারকারীদের শনাক্ত করা এবং পাসপোর্টে তথ্যের গরমিল সমন্বয় করে পরিচয়পত্র দেয়া কমিশনের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিদেশে অনেক লোক আছে যারা বিভিন্নভাবে কিন্তু আগে চলে গিয়েছে। আগে এরকম অনেকে গিয়েছে বিভিন্ন রকমের তথ্য দিয়ে, কেউ পাসপোর্ট আছে, কারো পাসপোর্ট নাই। তো এই জায়গাটা তো একটা যেহেতু চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ আছে। বিশেষ করে মিডল ইস্টের ক্ষেত্রে সৌদি আরবে প্রায় 2.5 লাখের মতো রোহিঙ্গারা সৌদি আরবে অবস্থান করছেন, যারা বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গিয়েছেন, তাদের হয়তো ভার্চুয়ালি আইডি কার্ড নেই। এটা একটা বড় চ্যালেঞ্জ। সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশে যে ঠিকানা তারা ব্যবহার করবেন সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে, সরজমিন তদন্ত করা হবে। প্রবাসীদের ভোটার করার প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে এ মাসেই সিঙ্গাপুর ও দুবাইয়ে টিম পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। উচ্চশিক্ষায় অধ্যয়নরত সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী 500 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। দেশে 55টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমানকে উন্নত করা সহ মূলধারায় যুক্ত করতে নানান কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। তারই অংশ হিসেবে উচ্চশিক্ষায় অধ্যয়নরত সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর 500 জনকে শিক্ষাবৃত্তি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে নেয়া তার সরকারের উদ্যোগের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জনগণের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমাদের দেশের উন্নয়নটা যখন চাই তখন সকল শ্রেণী পেশার মানুষেরই চাই, যে কারণে আমরা এদেশের সর্বশ্রেণীর, শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী সারা বাংলাদেশে ছড়িয়েছে তা নয়, এখানে আমাদের বেদের শ্রেণী, হিজড়া, চা শ্রমিক, দলিত শ্রেণী সকলেরই ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সেই সাথে সাথে তার সংস্কৃতির বিকাশ ঘটানো এবং শিক্ষায় দীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য আমাদের সকল জনগোষ্ঠীর সমান সুযোগ পায়। কেউ যেন অবহেলিত না থাকে, কেউ যেন দূরে পড়ে না থাকে। স্বকীয়তা বজায় রেখে দেশ পরিচালনায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আমরা এই অবহেলিত, সেটা কেউ ভাবলে চলবে না। সকলকে ভাবতে হবে যে এই দেশের নাগরিক সবাই এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার, সকলেই সমান অধিকার ভোগ করবে। আমার বাংলাদেশে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। আমরা সেটাই নিশ্চিত করতে চাই এবং এটা আমরা নিশ্চিত করব, এটাই আমাদের লক্ষ্য। আর আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যাদের মধ্যে যে মেধা, সেই মেধা বিকাশের সুযোগ হোক, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। চতুর্থবারের মতো মানুষের সেবা করার সুযোগ দেয় দেশবাসীকে আবারও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সবাইকে অভিনন্দন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। গত 3 বছরে কিছুটা লাভের মুখ দেখলেও আবারও লোকসানে ডুবতে শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভাড়ায় আনা 2টি উড়োজাহাজের জন্য গচ্চা গেছে 120 কোটি টাকা। তেল কোম্পানি পদ্মার কাছে প্রায় 2000 কোটি আর সিভিল এভিয়েশনের কাছে প্রায় 3000 কোটি টাকা বকেয়া রয়েছে। আর্থিক ক্ষতি ও দেনাসহ নানা অনিয়মে বিমান আবারও বড় ধরনের লোকসানে পড়তে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক। নাদিরা কিরণের রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা 13টি উড়োজাহাজের মধ্যে 7টি লিজে আনা। এর মধ্যে 2014 সালে 5 বছরের লিজে মিশরীয় কোম্পানি ইজিপ্ট এয়ার থেকে আনা হয় 777-200 ইয়ার মডেলের 2টি এয়ারবাস।
কিন্তু ডানা মেলার দ্বিতীয় বছর থেকেই একের পর এক যান্ত্রিক ত্রুটি আর ইঞ্জিন বিকল হবার কারণে উড্ডয়ন ক্ষমতা হারায় এই উড়োজাহাজ দুটি। এ কারণে এরই মধ্যে ৩০০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বিমানকে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তদন্ত প্রতিবেদনেও বলা হয়, অনিয়ম ও দুর্নীতি করে বিমান দুটি লিজে নেওয়ার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। মাসে ১০ কোটি টাকা গচ্চা দিলেও এখনো পর্যন্ত তার সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি বিমান। মিশর থেকে যে টিমটা তাদের সাথে নেগোসিয়েশনের জন্য ঢাকায় আসলো, তারাও কিন্তু মন্ত্রণালয়কে জানায়নি। কিন্তু এইভাবে তো দীর্ঘস্থায়ী চলতে পারে না যে প্রতি মাসে ১০ কোটি টাকা করে তাদেরকে দিতে হচ্ছে, আর বিমানের ভাড়াটা দিতে হচ্ছে। এটা তো সম্ভব না। হয় টোটাল বিমানটা রিনোভেশন করে তাদেরকে ফেরত দিতে হয়তো ১৫-২০ কোটি টাকা লাগবে। তো আমিও আশঙ্কা প্রকাশ করেছি এর ভিতরে কোনো আনহলি বিজনেস হচ্ছে কিনা, সেটাও আমরা খতিয়ে দেখব। এদিকে জেট ফুয়েল কেনা বাবদ তেল কোম্পানি পদ্মার কাছে বিমানের বকেয়া প্রায় ৮০০ কোটি টাকা। প্রতিবেশী দেশের সাথে সমন্বয় করে তেলের দাম নির্ধারণের সরকারি সিদ্ধান্ত নিয়ে জটিলতার কারণে বকেয়া পরিশোধ না করায় সারচার্জ সহ এর পরিমাণ দাঁড়িয়েছে ১৯০০ কোটি টাকা। এদিকে ল্যান্ডিং পার্কিং চার্জ থেকে শুরু করে বিমানবন্দর ব্যবহারের জন্য সিভিল এভিয়েশনের কাছেও বিমানের দেনা প্রায় ৩,০০০ কোটি টাকা। এসব কারণে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩ অর্থবছরে কিছুটা লাভের মুখ দেখলেও আবারও লোকসানে পড়ছে বিমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে দুই কর্তৃপক্ষ নিয়ে, এখন এটা সমাধানের পর্যায়ে আছে। আশা করছি যে আমরা খুব তাড়াতাড়ি একটা সমাধানে যাব। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমানকে আবারও লোকসানের ইতিহাসে যাতে ফিরতে না হয়, সেজন্য এর অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধে মন্ত্রণালয় কঠোর উদ্যোগ নিচ্ছে বলে জানান বিমান সচিব। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। এবার মোড়ক উন্মোচন হবে প্রায় ৫,০০০ বইয়ের। তবে অভিযোগ রয়েছে মেলাকে ঘিরে অনেক মৌসুমী প্রকাশনা প্রতিষ্ঠান মানহীন বই বাজারে নিয়ে আসে। এদিকে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে বইমেলাকে নান্দনিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। বিশ্বের বুকে কেবল বাংলাদেশেই সবচেয়ে বেশি সময় ধরে চলে বইমেলা। মাসব্যাপী এ মেলায় বিদেশ থেকেও আসেন অনেক লেখক ও পাঠক। এবারের বইমেলায় প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ডিজিটাল সুবিধা। ভিডিও থিমের গুরুত্ব পেয়েছে 5 ভাষা শহীদ বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ সহ বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের চিত্র। মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারও মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি মিশরের লেখক ও সাংবাদিক মোহসেন আল আরিশি। শিশু প্রহরের দিনগুলোতে তারুণ্যের বই, এই ব্যানারে শিশু কিশোরদের বই পাঠে উৎসাহিত করার একটা ব্যবস্থা থাকবে। এই মেলা ভেতর দিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে অন্তত সংকোচহীনভাবে বলতে পারি আমরা বাঙালি, বাংলাদেশের নাগরিক এবং আমাদের মহান নেতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিকে মেলার প্রস্তুতির কাজ এখনো 30 ভাগ বাকি। কোনো কোনো স্টল নির্মাণ হয়ে গেলেও শেষ হয়নি সাজসজ্জার কাজ। কিছু প্রকাশনা প্রতিষ্ঠানকে নিয়েও রয়েছে নানা অভিযোগ। 20% আছে আমার ধারণা মূলধারার প্রকাশক, যারা সারাটা বছর বই নিয়ে কাজ করে এবং পাঠকের উপযোগী বই প্রকাশ করে থাকে। বাকি যারা বই প্রকাশ করছে তারা আসলে মৌসুমী প্রকাশক, তারা কখনো পেশাদারিত্ব বজায় রাখবে না। বই প্রেমীদের প্রত্যাশা সংখ্যার দিকে নয়, মানের দিকেও বিশেষ নজর দিবেন লেখক ও প্রকাশক। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। অমর একুশে বইমেলাকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি বা কোনো গোষ্ঠীকে আঘাত করে এ ধরনের বইয়ের উপর থাকবে কঠোর নজরদারি। বইমেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে ডিএমপি কমিশনার আসুজ্জামান মিয়া এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলা একাডেমি ও শরৎ উদ্যান চত্বরে শুক্রবার থেকে শুরু হচ্ছে অমর একুশের মাসব্যাপী বইমেলা। প্রতি বছরের মতো এবারও মেলাকে ঘিরে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। সিসিটিভির আওতায় থাকবে মেলা আগত দর্শনার্থীরা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি গোয়েন্দারা থাকবে তৎপর। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে এসব কথা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বা কোনো গোষ্ঠীকে আঘাত করে এ ধরনের বইয়ের উপর থাকবে কঠোর নজরদারি। ধর্মীয় বা সাম্প্রদায়িক উস্কানি বা কারো মনে আঘাত হতে পারে এমন কোনো বই এই বইমেলাতে প্রকাশ করা, বিপণন করা যাবে না। বাংলা একাডেমির নেতৃত্বে একটি সার্ভিলেন্স টিম রয়েছে আমাদের গোয়েন্দারা। আমরা খোঁজ নিয়ে দেখব
যদি এই ধরনের বই থাকে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। এবারের বইমেলাকে ঘিরে করে নিরাপত্তা হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সব ধরনের ঝুঁকি মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরি করেছে নগর পুলিশ। আমরা সবাই মিলে এই অমর একুশে বইমেলাকে প্রাণের মেলায় পরিণত করার জন্যে এর নিশ্চিত নিরাপত্তার যেমন আয়োজন করব, সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে যাবতীয় সেবা আমরা প্রদান করব। পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। মেলা প্রাঙ্গণের কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে মেলা আগত দর্শনার্থীদের। ঢাকা ভার্সিটিতে এখন ডাকসু নির্বাচনও হচ্ছে, সো নির্বাচনকালীন নিরাপত্তাও আমরা বিধান করব এবং সেই লক্ষ্যেই আমরা আসলে মূলত এই বইমেলাকে উপলক্ষ করে কন্ট্রোল রুম করেছি এবং সব ধরনের নিরাপত্তা এই এলাকায় যাতে বলবৎ থাকে আমরা সেটার জন্য তৎপর থাকব। অমর একুশের বইমেলা থেকে ফেরার পথে কয়েক বছর আগে টিএসসি এলাকায় দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হন ডক্টর অভিজিৎ রায়। এরপর থেকেই মূলত মেলাকে ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষক অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এসএসসি সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁস ও অনিয়ম ঠেকাতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী পরীক্ষার সময় সতর্ক অবস্থায় থাকবে। মাহবুবুল আলমের রিপোর্ট। শনিবার থেকে অভিন্ন সৃজনশীল প্রশ্নে সারা দেশে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার প্রায় ৩৫০০ কেন্দ্রে ২১,৩৫,৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেবে। আগের বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১,০৩,৪৩৪ জন। শিক্ষামন্ত্রী জানান, নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরীক্ষা অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রণালয়। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রশ্নপত্র ছাপানোর সাথে সম্পৃক্ত বিজি প্রেসের সকল কর্মকর্তা কর্মচারীকে গোয়েন্দা নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। জেলার ক্ষেত্রে ট্রেজারি এবং উপজেলার ক্ষেত্রে উপজেলাস্থ থানা মালখানায় প্রশ্নপত্রের ট্রাঙ্ক সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সচিবালয়ে পরীক্ষা পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষায় অনিয়মের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গত বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবছর আমরা সেই পদ্ধতিটিকেই আরো জোরদার করেছি। কাজে আমরা আশা করছি যে এবছর কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। প্রশ্নপত্র ফাঁস হবে না এটাই আমাদের বিশ্বাস, কিন্তু কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব রটাতে পারেন। সেই গুজবে কান দিয়ে প্রতারিত যেন না হন পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা। এ ব্যাপারে আমার সবার কাছে একটা উদাত্ত আহ্বান থাকলো। এ সময় তিনি আরও জানান, পরীক্ষার্থীদের মনোযোগে যাতে ব্যাঘাত না ঘটে সেই বিবেচনায় এবার গণমাধ্যম কর্মীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সীমিত করা হবে। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। তৈরি পোশাক শিল্পে মজুরি কাঠামো বাস্তবায়ন ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে ৮ জেলায় ২৯টি কমিটি গঠন করেছে সরকার। রাজধানীর সিডাপ মিলনায়তনে পোশাক শিল্পের সার্বিক শ্রম ব্যবস্থাপনা সভায় রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও ব্যবসায়ী নেতারা জানান, কর্মক্ষেত্রে অনিয়ম মানা হবে না। এ সময় শ্রমিকদের অভিযোগ জানানোর জন্য হটলাইন ১৬৩৫৭-এর উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। আরও জানাচ্ছেন শরফুল আলম। বছরের শুরুতে বেতন কাঠামো বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেন পোশাক কর্মীরা। প্রতিবাদ ছড়িয়ে পড়ে রাজধানীর ঢাকাসহ সাভার, আশুলিয়া, গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায়। পরিস্থিতি সামাল দিতে শ্রমিক, মালিক ও সরকারের উদ্যোগে গঠিত কমিটি মজুরি কাঠামো সংস্কার করেন। রপ্তানিমুখী শিল্পের সার্বিক শ্রম ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় শ্রমিক মালিকরা জানান, নিয়ম মেনেই উভয় পক্ষের স্বার্থ রক্ষা করতে হবে। যতগুলি কমিটি করা হচ্ছে স্থানীয়ভাবে প্রতিটি অঞ্চলে যারা যারা সংগঠন করে সিবিআই, নন সিবিআই, তাদের ২-১ জন প্রতিনিধি সেখানে সংযুক্ত করে কমিটিটা করলে আশা রাখি আরও সমস্যার সমাধান হবে। কিভাবে এই মজুরি বাস্তবায়ন করতে পারে সেটার দিকে আমরা অবশ্যই নজর দিব, কিন্তু সাথে সাথে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের একটা সহায়তা করতে হবে।
তবে ডিজিএমএ ও বিকেএমএর সদস্য নন এমন কারখানার শ্রম পরিবেশ নিয়ে এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন কেউ কেউ। আলোচনার মাধ্যমে নিষ্পত্তিটা সুন্দর। আপনি যদি শ্রমিকের মুখোমুখি না হতে পারেন তাহলে আপনার সমস্যার সমাধান হবে কি করে? আজকের এই হটলাইনের বিনা খরচে পোশাক কর্মীদের জন্য হটলাইন সেবার উদ্বোধন করে শ্রম প্রতিমন্ত্রী বলেন, সব কারখানার সক্ষমতা সমান নয়। শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সদস্য করে 29টি পরিবেক্ষণ কমিটি গঠন করেছি। শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, পোশাক শিল্পে কোনো ধরনের অস্থিরতা হতে দেয়া যাবে না। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল AMMM আওরঙ্গজেব চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করেন নতুন নৌবাহিনী প্রধান। জবাবে রাষ্ট্রপতি তাঁর সফলতা কামনা করেন। গত 26শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব নেন আওরঙ্গজেব চৌধুরী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং টিম লিডার অফ এক্সটার্নাল রিলেশন গোবিন্দা বারের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে তাঁর কার্যালয়ে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দনপত্র হস্তান্তর করেন। চিঠিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন এডিবি প্রেসিডেন্ট। এর আগে প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মোহাম্মদ তায়েব বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিক অধিকার দেওয়ার দাবি জানান প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র না করে বিএনপিকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের পরিচিতি অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপির শীর্ষ নেতাদের কারণে দলটির ভরাডুবি হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এতে আরও বক্তব্য রাখেন। বিধিবিধান অনুসরণ করে এবং গঠনতন্ত্র অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা জানান। তিনি বলেন, নির্বাচনে সব শিক্ষার্থীর সমান সুযোগ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সমন্বিত যোগাযোগ। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে প্রতি বছরই তুমুল প্রতিযোগিতায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে এই ছায়া সংসদের। গুচ্ছ পদ্ধতিতে সাধারণ বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক একটি করে পরীক্ষা হবে, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি পরীক্ষা হবে। প্রত্যেকটা শিক্ষার্থীর একটা একাধিক সুযোগ থাকে। আপনি মেন্টাল ডিস্ট্রাকশন হতে পারে মানুষকে, তারপরে একটি পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনা হবে। তিনি বলেন, সহ অবস্থান নিশ্চিত করতে সকল ছাত্র সংগঠনের সমান অধিকার দেওয়া হবে ডাকসু নির্বাচনে। বিধিবিধান অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা এবং যে বিধিবিধান আছে ডাকসুর গঠনতন্ত্র এবং আচরণ বিধি, সেটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, সকলের জন্যই। অতএব ওই দুটোকে অনুসরণ করেই সব কর্মপ্রয়াস নেওয়া হবে। যারা বিভিন্ন আবাসিক হলের যারা আবাসিকত্ব আছে অথবা সংযুক্ত আছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি সকলের জন্যই। তো সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের যা কিছু সেটি সকল শিক্ষার্থীর জন্য সমভাবে প্রযোজ্য হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডাকসু নির্বাচন গ্রহণযোগ্য করতে সব দলের সমান সুযোগ প্রদানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও আন্তরিক হতে হবে। সকলের ভিতরে সহাবস্থান নিশ্চিত করতে হবে। সেই সহাবস্থান নিশ্চিতের মধ্যে দিয়ে, সকলের সমান সুযোগ প্রদানের মধ্যে দিয়ে, সকল দলগুলোকে সমান প্রচার প্রচারণা হলে থাকতে দেওয়ার ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের এই ডাকসু নির্বাচন করতে পারি। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি জয়লাভ করে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বেঙ্গল স্টার অ্যাওয়ার্ড 2019 পেয়েছেন দেশের নারী উদ্যোক্তা ও সমাজ সেবা কর্মীরা। অনুষ্ঠানে এবছর সমাজসেবার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান। বিকালে রাজধানী সেগুনবাগিচায় দেশ প্রযোজনার আয়োজনে এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস।
বিভিন্ন সময় সমাজ গঠনের অগ্রযাত্রায় নারীরাও ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সময়ে নারী উদ্যোক্তারা কর্মসংস্থান তৈরির পাশাপাশি অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রাখছেন। নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য এবং তাদের স্বীকৃতি দিতে দেশ প্রযোজনা এই বিশেষ সম্মাননার আয়োজন করেন। আমরা কিছু সমাজকর্মীকে আমরা সবসময় তাদেরকে আমরা পুরস্কৃত করি এই জন্যই যে তারা ওই সমাজের একটি আইকন, একটি স্টার, তাদেরকে দেখে অনেকে এগিয়ে আসবে। এবছর সমাজসেবার জন্য বিশেষ সম্মাননা পেলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিচালক নাহিদ রহমান। তার অনুপস্থিতিতে পক্ষে সম্মাননা নেন এটিএন ইভেন্টসের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম বাদল। সমাজ গঠনের কাজে তাদেরকে আরও ভূমিকা রাখার জন্য আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সঙ্গীত শিল্পী ফেরদৌসী আরা। সবাইকে আমাদের উচিত হবে তাদের হাতকে শক্ত করে দেওয়া, তারা যেন এভাবেই সেই রকম মানুষের পাশে দাঁড়ায়। তাদের সাথে আমি ছিলাম, আছি, থাকবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিনেতা ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সমাজসেবায় সবাইকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখানো হয় যে আসলে তারাই, আমরা শুধু 50, 70, 80 বছর বাঁচি আর তারা বাঁচে যুগের পর যুগ। নারী উদ্যোক্তা সহ সমাজের বিশিষ্টজনেরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী 2-3 মাসের মধ্যে গোল্ডেন রাইস চাষের ছাড়পত্র মিলবে বলে আশা করছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভিটামিন এ সমৃদ্ধ নতুন এই চালের উৎপাদন ব্যয় সাধারণ চালের মতোই, তবে এর পরিবেশগত সমস্যা ও সম্ভাবনা খতিয়ে দেখতে একটি কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, পুষ্টি ও ভিটামিনের ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোল্ডেন রাইস। জানিয়ে দেব স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক পোয়েট সামিট 2019। বিশ্বের বিভিন্ন দেশের কাব্যচর্চা এবং সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন ও মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে কবি ও কবিতা প্রেমীদের এক মঞ্চে আনাই ছিল এই সম্মেলনের লক্ষ্য। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। চীন, ইরাক, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও কঙ্গো সহ বিভিন্ন দেশের 7 জন কবি এতে অংশ নেন। এবার পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটের আগে অংশ নেওয়া দলগুলো 2টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রতিটি খেলাই হবে 50 ওভারের। আইসিসি আজ সে তালিকা প্রকাশ করেছে। আগামী 26শে মে কার্ডিফে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, আর 28শে মে টাইগারদের প্রতিপক্ষ ভারত। বিশেষ শ্রেণীর শিশু কিশোরদের উৎসাহ দিতে আগামী 11 ফেব্রুয়ারি শুরু হচ্ছে ওয়ালটন বিশেষ শ্রেণীর শিশু কিশোরদের ক্রীড়া উৎসব। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুদিনের ক্রীড়া উৎসবে দেশের বিভিন্ন সংগঠনের প্রায় 500 বিশেষ শিশু কিশোর অংশ নেবে। এই উপলক্ষে হকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি সভাপতি ইকবাল বিন আনোয়ার, সহসভাপতি মীর মোতাহার হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। স্বাস্থ্য খাতে 11টি দুর্নীতির উৎস চিহ্নিত করে মন্ত্রণালয়ের দুদকের প্রতিবেদন, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী চা চক্রে যাবে না জাতীয় ঐক্যফ্রন্ট, শপথ নেবেন না গণফোরামের 2 সংসদ সদস্য। নির্বাচনে কারচুপির অভিযোগে গণশুনানির ঘোষণা। সংসদে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার আহ্বান ওবায়দুল কাদেরের। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রী। এবং আবারও লোকসানে ডুবতে শুরু করেছে বিমান ভাড়ায় আনা উড়োজাহাজের জন্য গচ্চা 120 কোটি টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews।
সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।